অডিও কথনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করেছিলাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস বৃষ্টির ঘ্রাণ। উপন্যাসটি আমি মোট ৭টি পর্বে ভাগ করে পড়ব। প্রথম পর্ব আমি আগেই পড়েছি এবং আপলোড করেছি। প্রথম পর্বটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন কমেন্টে। আজকে আমি পড়ছি উপন্যাসটির দ্বিতীয় পর্ব। ৪ বছর আগের ওই বাক্যের যা অর্থ ছিল, আজ অবশ্য আর তা নেই। কথাটা এভাবেই বলা যায় যে, অদ্রির ওপর আমার শোধ নেওয়ার আর কিছু নেই। ৪ বছর আগে আমার বয়স কম ছিল। তখন অদ্রি আর আমি প্রায় সমকক্ষ। তখন শোধ নেওয়ার কথা ভাবতে ভালো লাগতো। এখন অবস্থা পাল্টে গেছে। অদ্রি ইঞ্জিনিয়ারিং পাশ করেই চাকরি পেয়ে দুর্গাপুরে গেল। ২ বছরের মধ্যেই উন্নতি করল। কয়েক সপ্তাহ আগে গাড়ি কিনে নিয়ে গেল। সেই গাড়িতে বৌদি আর তার ছেলে মেয়েকে একদিন ঘুরিয়ে দিয়ে গেল কলকাতার রাস্তায় রাস্তায়। বৌদি আর বাচ্চাদের মুখে সেই উজ্জ্বলতা আমার এখনো মনে আছে। সুন্দর ক্রিম রঙা গাড়ি। অদ্রি আরো মোটা আর সুন্দর হয়েছে। একটুক্ষণের জন্য এসে বসেছিল আমাদের বারান্দায়। বালির বস্তাটা দেখিয়ে বলল, এখনো ভোলনি? কি? বক্সিং? ভুলিনি, মনেও রাখিনি। কি ভেবে বললাম কে জানে। তবে ওটা কেন? অভ্যাস, স্মৃতিচিহ্ন। ওটা ছাড়া আমার কিছুই নেই। অদ্রে খুব হাসল। উঠে গিয়ে খালি হাতে দুটো ঘুষি মারল বস্তাটায়। মুখ ফিরিয়ে বলল, আমি সব ভুলে গেছি। কি ভেবে বলল কে জানে। কি? খেলাধুলো। সেদিন ক্রিকেটে নামলাম অফিসের ম্যাচে। 10 রানের মাথায় বোল্ড। বল দেখতেই পাচ্ছিলাম না, সব গেছে। এরকমই ২-৪টে কথা। তারপর অদ্রি চলে গেলে আমি কিছুক্ষণ নিজের মনের অন্ধকারে ডুবে রইলাম। রিংয়ের বাইরে আমি কদাচিৎ কাউকে মেরেছি। অদ্রি আমার রিংয়ের অনেক বাইরে চলে গেছে। প্রতিশোধের কথাটা আর মনে রেখে লাভ নেই। ওটা এখন ছেলে মানুষই। তবু কেন যে অদ্রির ওপর আমার একটা রহস্যময় রাগ রয়ে গেছে। হাতে কাজকর্ম না থাকলে মাথায় এসব ভূত এসে বসে। বসে বসে ঠ্যাং দোলায়। আকাশের রং পাশুটে, নীল দেখা যায় না। খুব ধুলো ওড়ে আজকাল। শুকনো দমকা হাওয়া বয়ে যায়। সেই হাওয়ায় মালার রুক্ষ চুল উড়ছে। মোড়ের মাথায় রাস্তা পার হচ্ছে মালা। হাতে সরবিতানের 2টো খণ্ড। এলোমেলো শাড়ি, ফোলা ফোলা মুখ। গোলাপি রঙের বাড়িটার দোতলায় ওরা থাকে। বাড়িতে ঢুকবার মুখে একবার অলস ভঙ্গিতে ঘাড় ঘোরাতেই আমাকে দেখল। দাঁড়ালো। আমাকে দেখে দাঁড়ানোর কথা নয় মালার। অনেকদিন আগে এক মালা ছিল যে বক্সিং এর কিছুই বুঝতো না, তবু বক্সিং ভালোবাসতো। নাকি উল্টো বললাম, বক্সারকে ভালোবাসতো বলে কি বক্সিংকেও? কে জানে। এসব রহস্যের কোনো কিনারা হবে না। তবু একদা এক মালা ছিল যে বক্সিংকে ভালোবাসতো, বক্সারকেও। তখনও এরকম রাস্তায় দেখা হতো, কিংবা হয়তো মালা থাকতো দোতলার বারান্দায়, আমি রাস্তায়। দেখা হতো যেমন কলকাতায় সচরাচর হয়। তখন ভারী সুন্দর এক বিচিত্র বব ছাটে চুল ছাড়তো মালা। বাঁকা সিথি করত। কম্বিনেশন ফ্রকের নিচে 2টো মসৃণ পা জুতো মোজো পরে হেঁটে যেত। মুষ্টিযোদ্ধার মজবুত হৃৎপিণ্ড ধকধক করে নড়ে উঠত। সেই মালা ওই দাঁড়িয়ে আছে, হাতে সরবিতানের 2টো খণ্ড। আমার ছোটদা রবীন্দ্রসঙ্গীত ভালোবাসে। মালা দক্ষিণীতে শিখছে। আমাকে দেখে মালার দাঁড়ানোর কথা নয়, তবু দাঁড়ালো। আশ্চর্যের বিষয় এই যে ওকে দাঁড়াতে বা তাকাতে দেখলে এখনো আমার হৃৎপিণ্ড ধকধক করে। বেলা 11:30টার রোদে ওকে স্পষ্ট দেখা যাচ্ছে। টকটকে ফর্সা রং লালচে আভা দেয় রোদে। কপালের ওপর আঠা ঘামে আটকে আছে চুলের গুচ্ছি। একদা ও নন্দরানীর সঙ্গে ভাব করে আমাদের বাসায় এসেছিল বক্সারকে দেখতে। মুগ্ধ হয়েই দেখত। আমি বালির বস্তার চারধারে নানান স্ট্যান্ড নিয়ে ঘোরাঘুরি করে ঘুষি মারতাম। লহরার তবলায় যেমন চলে দ্রুত আঙুল, তেমন দ্রুত চলত আমার 2 হাত। কিন্তু বাস্তবিক ঘুষি ছাড়া মালাকে আর কিছুই দেখাবার ছিল না। তখন মাঝে মাঝে কাগজে আমার নাম থাকতো। গ্রুপ ফটোতে বেরোতো ছবি। সেই সব কাটিং এখনো মালার কাছে আছে হয়তো। সেগুলো আর সে বোধহয় খুলে দেখে না।
সরবিতান খুঁজে ছোটদার প্রিয় গানগুলি হয়তো চিহ্নিত করে রাখে সেই সব বাজে কাগজে। মুখোমুখি হতেই মালা বলে, সোম, মা তোমাকে একবার ডেকেছে, সময় মতো যেও। কেন? কে জানে, ও উদাস গলায় বলল, মুখ ফিরিয়ে নিল। দরজা পেরিয়ে ভেতরের অন্ধকারে চলে গেল। সিঁড়ি ভাঙতে লাগলো আস্তে আস্তে। কোনো কিছু না ভেবে আমি ওর পিছু পিছু ঢুকলাম। সিঁড়ি ভাঙতে লাগলাম আস্তে আস্তে। 4 সিঁড়ি ওপর থেকে ও একবার মুখ ফিরিয়ে আমাকে দেখলো। কিছু বলার নেই, তবু ডাকলাম, মালা। হুম। ও দাঁড়ালো মাঝ সিঁড়িতে। এরপর কি বলবো না ভেবে তাড়াতাড়ি বললাম, নতুন গান তুলছ? হুম। কি গান? ও হাসলো, দুটি গজদন্ত, গালে টোল। একটু ভারী হয়েছে মালা, আর কিচ্ছু পাল্টায়নি। বলল, কি ভাগ্য। কেন? তুমি গানের খোঁজ করছো? কেন, আমি গান বুঝি না? বোঝো? বুঝি। ভালোবাসো? বাসি। কি ভাগ্য। এসো শোনাবো। মালা মুখ ফিরিয়ে উদাসীনীর ভঙ্গিতে সিঁড়ি ভাঙতে লাগলো। ওর 4 সিঁড়ি পেছনে আমি সতর্কভাবে উঠতে লাগলাম। শেষ ধাপে পা দেওয়ার আগে মালা একবার দাঁড়ালো, মুখ ফিরিয়ে বলল, একটা কথা বলি। কি? বিয়ের পর কিন্তু আমাকে মালা বলে ডেকো না, বিশ্রী শোনাবে। ডাকবো না, বৌদিই ডাকবো যদি চান্স পাই। তার মানে? বিয়ের পর তো তোমরা আমাদের সঙ্গে এক বাসায় থাকবে না। মালার ভ্রু কুঁচকে গেল, ঠোঁটে দাঁত চাপল সে। তারপর বলল, সেসব তোমার ছোটদা জানে। বলে মালা বারান্দায় উঠে তেমনি অলস উদাস ভঙ্গিতে তার ঘরের দিকে চলে গেল। ফিরেও তাকালো না। আনাজের খোসা ফুটপাতে ফেলে মালার মা ফিরে আমাকে দেখলেন। সমু, সত্যর কি খবর বলো তো? ও কি আর চাকরি করবে না? কি জানি, ঠিক নেই। হোমা, জানো না কি? বিয়ে করেছে, 2টো ছেলে মেয়ে, ঘরে আর রোজগেরে মানুষ তো একমাত্র নিতু। সংসার চালাতে হবে না? তার দুশ্চিন্তার কারণ আমি অনুমান করতে পারি। অর্থাৎ আমার বরদা সত্য সুন্দর যদি চাকরি ছেড়ে দিয়ে ঘরে বসে থাকে, তবে সংসার ভদ্রতা বসে চালাতে হবে আমার ছোটদা নিত্য সুন্দরকে। যদি তাই হয়, তবে আমার ছোটদা নিত্য সুন্দর কোন ভরসায় আগামী মাঘ মাসে মালাকে বিয়ে করবে? এতটা অনুমান করে আমি তাকে নিশ্চিন্ত করার জন্য বললাম, বরদা এখানে থাকবে না, গ্রামে ট্রামে চলে যাবে হয়তো, সেরকমই শুনেছি। ও মা, সেটাই বা কিরকম কথা? তাহলে মা বাবাকে দেখবে কে? সংসার তো ওর ভরসাতেই চলতো, মোটা মাইনের চাকরি। নিতু কি বা পায়, তার নিজেরই চলে না। এইসব কথার কোনো উত্তর হয় না। বুঝলাম আমার ছোটদা নিত্য সুন্দর খুবই মুশকিলে পড়েছে। এখন এই অবস্থায় মালাকে বিয়ে করে আলাদা হওয়াটা বড় দৃষ্টিকটু। মুশকিলে পড়েছেন মালার মা বাবাও। ভেবে দেখলে সত্য সুন্দর আমার বরদা একটা আদর্শে বিশ্বাসী হয়ে কলকাতা থেকে দুর্গাপুর পর্যন্ত বিস্তর মানুষকে বিপদে ফেলেছে। তার কাণ্ডজ্ঞানের এই অভাব নিয়ে নিত্য সুন্দর আমার ছোটদা প্রতিদিন অফিস থেকে ফেরার সময় মালাদের বাড়িতে বিস্তর অভিযোগ জানিয়ে বোধহয় যায়। মালার মা বললেন, এই বয়সে সত্যর এসব কি কাণ্ড? তোমরা ওকে বুঝিয়ে সুঝিয়ে দেখো না, ছেলে মেয়েগুলোর মুখ চেয়ে যদি মনটা ফেরে। আমি উত্তর দিলাম না। তখন তিনি বললেন, তোমার জন্য একটু পায়েস রেখেছি, কাল মালার জন্মদিন গেল তো। আজকাল তো তোমাকে দেখিই না, খুব রাস্তায় রাস্তায় ঘোরো বুঝি? চাকরি বাকরির চেষ্টা করছো না? খেলোয়াড়রা তো খুব চাকরি পায় শুনি। এসো, ঘরে এসো। জালের আলমারি থেকে পায়েসের বাটি বের করে একটু শুঁকে বললেন, না, নষ্ট হয়নি, জলের বাটিতে বসিয়ে রেখেছিলাম, তবু ভয় করছিল যদি নষ্ট হয়ে যায়। যা গরম পড়েছে, এক ফোঁটা বৃষ্টি নেই। খাও, পুরো সর পড়ে আছে। বেরোবার সময় মালার মা আমাকে বারান্দা পর্যন্ত পৌঁছে দিয়ে রান্নাঘরে চলে গেলেন। ফাঁকা বারান্দাটা পার হয়ে সিঁড়ির মুখে এসে হঠাৎ দেখি মালার ঘরের সামনে বারান্দার রেলিংয়ে বসে ঝগড়া করছে কয়েকটা চড়াই। তার ওপাশে পার্কের বিবর্ণ গাছপালা
আর ধুধু ঘরে নির্জনে একাকিত্বে কি করছে মালা? দেখব? একবার দেখা করে যাব? বহুকাল মালার সঙ্গে একা কথা বলি না। মালা একটুও চমকালো না, মুখ ফিরিয়ে বলল, এসো। অবাক হয়ে বললাম, আসবো? মালা বিছানায় উপর হয়ে শুয়ে সরবিতানে গান খুঁজছিল। শাড়ি গুছিয়ে উঠে বসে বলল, হো মা, আসবে না কেন? তোমাকে যে গান শোনানোর কথা ছিল আমার। হাসলাম, তাই তো। মালা ভ্রু কুঁচকে হেসে বলল, তার মানে গানের কথা তোমার মনে ছিল না? পাছে গান ভালোবাসি না ভেবে মালা আমার সঙ্গে ভালো ব্যবহার না করে, সেই ভয়ে তাড়াতাড়ি বললাম, না না, ভুলিনি। মাঝখানে হঠাৎ বড়দার কথাটা এসে পড়ল বলে একটু অন্যমনস্ক ছিলাম। তার উপর অমন সুন্দর পায়েস। বাসি পায়েসের স্বর আমি বরাবর ভালোবাসি। আমাদের বাসায় বহুদিন ওসব হয় না, কতকাল খাইনি। মালা হঠাৎ গম্ভীর হয়ে বলল, তোমাদের পারিবারিক ব্যাপারে মা মাথা ঘামান তা আমার পছন্দ না। তবু কেন যে মা? আমি আবার তাড়াতাড়ি বললাম, তা কেন মালা? আমাদের পারিবারিক ব্যাপারে কথা বলার অধিকার মাসিমার আছে, কারণ এর সঙ্গে তোমার ভালো মন্দ জড়িয়ে। মালা একটা শ্বাস ফেলে বলল, কি জানি সমু, নিজেকে সব সময় আমার অপরাধী ভাবতে ভালো লাগে না। তুমি নিজেকে অপরাধী ভাববে কেন? ও আবার উদাস হয়ে গেল। বলল, কি জানি। বললাম, তুমি বরং গান গাও। মালা দাঁতে ঠোঁট চেপে একটু বাইরের দিকে চেয়ে রইল, অন্যমনস্ক। সেরকম অন্যমনস্ক হাতে হারমোনিয়ামের রিডে চাপ দিল। দামি হারমোনিয়ামের মিঠে আওয়াজে কান ভরে গেল। কিন্তু মালা গান গাইছিল না। বাজিয়ে যাচ্ছিল অন্য মনে। ফ্লথ বসবার ভঙ্গি, রুক্ষ চুল কাঁপছে ফ্যানের বাতাসে। ফর্সা মুখখানায় খরার আকাশের আভা এসে পড়েছে, চোখের পাতা আধা বুজে আছে। বাজাতে বাজাতে এক সময়ে ও আমার দিকে তাকালো, একটু হাসলো, তারপর হাসতেই লাগলো। হারমোনিয়াম ছেড়ে হঠাৎ আঁচল চাপা দিল মুখে। বলল, মা গো। অপ্রস্তুত মুখে বললাম, কি হলো? অনেকক্ষণ হেসে মালা সামলে নিয়ে স্মিত মুখে বলল, ওই রকম ভাবে চোরের মতো বসে শরীর কাঠ করে ভয়ে ভয়ে বসে কেউ গান শোনে? তুমি যে গানের ভয়ে আড়ষ্ট হয়ে আছো। যাকগে, তোমার শুনে কাজ নেই। গান তোমার প্রিয় নয় সমু, আমি জানি। শুনতে চেয়ে বিপদে পড়েছ। কথাটা সত্যি, আমি কাঠ হয়ে বসে আছি। গান বাজনার আমি তেমন কিছু বুঝি না সত্যি, কিন্তু সেজন্য নয়। মালার সঙ্গে এমন একা কিছুক্ষণ আমি বহু কাল কাটাইনি, কিন্তু আর বসে থাকার মানে হয় না। আমি ধরা পড়ে গেছি। উঠে বললাম, চলি। আমার সামান্য একটু অপমান বোধ হচ্ছিল। চলি এই কথাটার মধ্যে বোধহয় সে অপমানের রেশ থেকে থাকবে। মালা তার সুন্দর মুখখানা ফিরিয়ে বিপন্ন গলায় অসহায় ভাবে বলল, সত্যি আমার গান গাইতে ইচ্ছে করছে না সমু। একটু হেসে বললাম, ঠিক আছে। মালা গলা ঝাঁজ দিয়ে বলল, না, ঠিক নেই। তুমি কেন গান শুনতে চাইলে? তোমাকে কি ওসব মানায়? অবাক হয়ে বললাম, মানায় না কেন? মালা হাসল। এক দৃষ্টে কিছুক্ষণ চেয়ে রইল আমার দিকে। তারপরে হঠাৎ আবার উদাস হয়ে মুখ ফিরিয়ে নিয়ে বলল, কি জানি। কি জানি ওই কথাটা মালার একটা রোগ। মালা মুখ ফিরিয়েছিল। কিছু না ভেবে আমি হঠাৎ নিখুঁত একটা স্ট্যান্সে দাঁড়ালাম। মুষ্টিবদ্ধ ডান হাতের আড়ালে মুখ, বাঁ হাত ফণা তুলে একটু এগিয়ে দুলছে, ডান পা বাড়ানো, শরীর গোল হয়ে ঝুঁকে আছে। ডান হাতের আড়ালে আমার দুই ক্রুর চোখ অপলক চেয়ে আছে প্রতিদ্বন্দ্বী শূন্যতার দিকে। ওইভাবে দাঁড়িয়ে ডাকলাম, মালা। মালা মুখ ফেরালো। আমাকে এইরকম মানায়? ভেবেছিলাম মালা আমাকে ওই ভঙ্গিতে দেখে হেসে উঠবে। একসময় তার প্রিয় ছিল আমার এইসব ভঙ্গি, এখন তার প্রিয় হচ্ছে গান। সে এসব ভুলে গেছে, তাই ভাঁড়ের ভঙ্গিতে তাকে হাসাতে চেয়েছিলাম। কিন্তু মালা হাসলো না, অপলক চোখে চেয়ে রইল। এক ঝটকায় ভঙ্গিটা ঝেড়ে ফেলে আমি হাসলাম। মালা হাসলো না, চেয়ে রইল, চেয়েই রইল। তারপর হঠাৎ বিড়বিড় করে মালা বলল, আমার ভালো লাগে না সমু, আমার কিছুই ভালো লাগে না। কি? এই গান, এই ভালোবাসা, ঘর সংসার? বলতে বলতে মালা মুখ ফিরিয়ে নিল।
উদাস হয়ে গেল আবার। উদাস গলায় বলল, ছেলেবেলায় বেশ ছিলাম, কেন যে বড় হতে গেলাম। জ্বালা, সমস্ত শরীরে শুঁয়োপোকার রোমরাজি কাঁটা দিয়ে ওঠে। মুখ ফিরিয়ে নিলাম। চলি মালা। উদাস গলায় ও বলল, এসো। বারান্দার রেলিংয়ে চড়াইগুলো নিশ্চুপ হয়ে আছে ছায়ায়। বাইরে খরার আকাশ গলিয়ে দিচ্ছে রূপো। আমি আস্তে আস্তে বারান্দাটা পেরিয়ে গেলাম। সিঁড়ি ভাঙতে লাগলাম। আজ দুপুরে একবার বারান্দায় বালির বস্তাটা আমাকে দোলাতে হবে। এবার আমরা আবার শুনবো মঞ্জুর কথা। ওভাবে নয়, আর একটু ঘুরে দাঁড়াও, মুখটা অত ঘুরিও না, শরীর সহজ করে দাও। বাবা, আমি অত পারি না। এবার দেখো হয়েছে। এইবার সুন্দর হয়েছে। এবার তবে বলো, তুমি কি সুন্দর, তুমি কি সুন্দর। হি হি, হলো না, আরো সুন্দর করে বলো। ধ্যাত, আমি কি অদ্রি? ভারী অবাক হয়ে জিজ্ঞাসা করি, তবে তুমি কে? হুম, আমি এক অচেনা পুরুষ। ঠোঁট টিপে হাসলাম, বটে। ইয়া, এবার নাচো, কিন্তু মনে থাকে যেন নাচতে নাচতে বসন খুলে পড়া চাই, এমন নাচ। বাবা, তাই হবে। আমি হাত দুটো দুই সুন্দর ভঙ্গিতে শূন্যে ছড়িয়ে দেই। শরীর ভেঙে দেই পিছনে, ডান পা বাড়াই। এক, রূপোর ঘুঙুর বেজে ওঠে। ২ ৩, ১ ২ ৩, পাক খেয়ে আসি, দাঁড়াই। সুন্দর হয়েছে। ছাই। তবে অভিমানে বলি, কিচ্ছু হয়নি, এ নাচ তোমার ভালো লাগতেই পারে না। কিন্তু এ তো গ্রামাটিক্যাল নাচ, ছন্দবদ্ধ। মুখ টিপে হাসি, কিন্তু এ নাচে বসন খোলে না যে। তবে কি নাচবো? দাঁড়াও দেখাচ্ছি। আরেক রকমের নাচ আছে যা ঝড় বাদলের মতো, পাগল নাচ। শিব নেচেছিল। তাতে গ্রামার নেই? পাগল? শিব সতীর দুঃখে পাগল হয়ে নাচছে, সে নাচে কে তবলা বাজাতে যাবে সাহস করে? তুমি কি শিব? না, কিন্তু ওই রকম একটা ছন্নছাড়া নাচ আমার শরীরে লুকিয়ে আছে, দেখবে? দেখি। আমি বেনি খুলে দিলাম, আলগাভাবে শাড়িটা জড়িয়ে দিলাম শরীরে। আয়নার কাছ থেকে পিছিয়ে এলাম, হাসলাম। কি মাদক আমার হাসি। আমার একা ঘরে আমি নাচতে লাগলাম। ঘুঙুর পাগলের মতো যা তা বলছে, বলুক। আমি নাচছি, ঘুরে যাচ্ছি, ফিরে আসছি। এই আমি পাহাড় বেয়ে উঠছি, লাফ দিয়ে পেরিয়ে যাচ্ছি ঝর্ণার জল। আলগা পাহাড়ের ওপর একটুক্ষণের জন্য আমি টলমল। পেরিয়ে গেলাম। আমি পাহাড় বেয়ে নেমে যাচ্ছি গড়িয়ে। বাতাস হয়ে ছুটছি মাঠের ওপর দিয়ে। এখন সমুদ্রের ঢেউ আমার পায়ের ঘুঙুর। নাচছি, খুলে পড়ছে বসন, খুলে পড়ছে। আমার ২ চোখে জল গড়িয়ে পড়ছে, মুখে হাসি। আমি নাচছি। সতীর দুঃখের সঙ্গে মিশে যাচ্ছে নাচের আনন্দ, মিশে যাচ্ছে ভালোবাসা আর প্রতিশোধ। শেষে কেবল ভালোবাসা থাকবে। এই নাচ সেখানেই শেষ। আমাকে শেষ পর্যন্ত পৌঁছতে হবে। নাচছি, আমি নাচছি। দেখলে? সারা শরীরে ঘাম, কপালের ঘাম পড়ছে টপ টপ করে। এলো চুল পেঁপে ছড়িয়ে আছে চারধারে। মেঝের ওপর পড়ে আছে আমার স্খলিত শাড়ি। আয়নায় আমার পাগলিনী চেহারার প্রতিবিম্ব পড়েছে। ফাঁকা ঘর। আমি শূন্যতার দিকে চেয়ে ঠোঁট টিপে হেসে প্রশ্ন করি, দেখলে অচেনা পুরুষ? মাঝে মাঝে দুপুরটা আমার এরকম ভাবেই কাটে। আমার শূন্য ঘরে এক অচেনা পুরুষের গন্ধ পাই যেন। অমনি উঠে বসি, সাড়া দেই। আমাদের কল্পনার কথাবার্তা হতে থাকে, কিন্তু তাতে টেপ রেকর্ডারের ফিতে ঘুরে শেষ হয় না। কত কথা আসে বুক জুড়ে, পাগল পাগল কথা, সব কাউকে বলাও যায় না, কেবল তাকেই বলা যায়। সে সব শোনে, ক্ষমা করে, ভালোবাসে। নাচের পর আমি মেঝেতে শুয়ে থাকি। গায়ে শাড়ি নেই, মেঝের ঠান্ডা শরীরময় আরাম ছড়ায়। চোখ বুজে থাকি। অচেনা পুরুষ আমাকে স্নেহ ভরে দেখে। আমি লজ্জা পাই না। তার কাছে লজ্জা কি? আমি শিশুর মতো নির্লজ্জ হয়ে শুয়ে থাকি, মুখ টিপে হাসি। ঘরের দরজাটা কে যেন আস্তে আস্তে খুলে দিল।
আলোর আভা পড়ল ঘরে। আমি চোখ খুললাম না। কেউ না নিশ্চয়ই, বোধহয় বাতাস। এ সময় দোতলায় আমি একা থাকি। 3 তলায় ঘুমোয় মা, নিচের তলায় চাকর ঠাকুর আর ঝি। দোতলায় আমি একদম একা থাকি ভর দুপুরে। আর থাকে এক অলীক অচেনা পুরুষ। আয়নায় থাকে আমার ছায়া। দরজায় কার ছায়া পড়ল। আমি আধো বোঝা চোখে চাইলাম। চমকে উঠলাম। অদ্রি? যা, টোকা দাওনি কেন? তুমি কি? অবাক হয়ে অদ্রি তাকিয়ে চারদিক দেখল। কি হচ্ছিল এসব? পাগলা ষাঁড় ঢুকেছিল নাকি? আমি উঠে উবু হয়ে বসে 2 হাতে মুখ ঢেকে হাসতে লাগলাম। নাচছিলে? হুম। ও। অদ্রির গলা খুব ক্লান্ত শোনালো। আমার রাগ হচ্ছে খুব। ও কোনোদিন আমার ঘরে টোকা দিয়ে ঢোকে না। ও হয় চোরের মতো আসে, নয়তো ডাকাতের মতো। কেন এরকম করবে? কাপড়টা পরে নাও, আমি পাশের ঘরে আছি, বলে অদ্রি বাইরে গিয়ে দরজাটা ভেজিয়ে দিল। কত সাধু পুরুষ! তুমি যদি এতই লাজুক, তবে দরজা কেন খুলেছ? দুপুরে একা ঘরে মানুষ পাগল পাগল হয়ে থাকে, জানো না? শাড়িটা পরতে পরতে আমি ঘরের চারদিকে চেয়ে দেখলাম। সত্যি পাগল নাচ নেচেছি। ড্রেসিং টেবিলের উপর থেকে আমার কসমেটিক্সের শিশি আর কৌটো সব গড়িয়ে পড়েছে নিচে। একটা ক্লিনজিং ক্রিমের শিশি চুরচুর হয়ে ভেঙেছে। বিছানার চাদর লণ্ডভণ্ড। নাচের সময় কি যে করেছি আর কি যে করিনি তা খেয়াল নেই। আয়নার দিকে তাকিয়ে মুখ টিপে হাসলাম। খাওয়ার ঘরের প্রকাণ্ড টেবিলে মাথা রেখে অদ্রি একা বসে আছে। গায়ে একটা সাদা স্পোর্টস গেঞ্জি, তাতেও লাল ধুলো। সারা গায়ে ধুলো, মুখে ঘাম। ক্লান্ত হয়ে চোখ বুজে পড়ে আছে। কি হয়েছে অদ্রি? অদ্রি তার অপরিসীম ক্লান্ত মুখখানা তুলল, একটু হাসল। তারপর আচমকা জিজ্ঞেস করলো, তুমি আমাকে দেখে অবাক হওনি? একটু ভাবলাম। ঠিক, কেউ একজন ঘরে হুট করে ঢুকে পড়ছে বলে আমি চমকে উঠেছিলাম, কিন্তু অদ্রিকে দেখে একটুও অবাক হইনি। বললাম, অবাক হওয়ার কি আছে? দুর্গাপুর তো আর বিলেত নয়, তুমিও প্রায়ই আসো। অদ্রি ক্লান্ত গলায় বলল, আজ তো আমার আসার কথা ছিল না। ভ্রু কুঁচকে একটু হাসলাম। বললাম, এমন ধুলো মেখে কোথা থেকে এলে পাগল? অদ্রি উত্তর না দিয়ে প্যান্টের পকেট থেকে একটা দোমড়ানো ইনল্যান্ড বের করে টেবিলের উপর ফেলে দিয়ে বলল, এটা তোমার শেষ চিঠি, মঙ্গলবার পেয়েছি। আমি মুখ নিচু করে হাসতে লাগলাম। এটা সেই চিঠি যাতে মাত্র 3 লাইন লেখা, ইতি নেই, নাম নেই। অদ্রি একটা সিগারেট ধরিয়ে বলল, আজ শনিবার। গতকাল তোমার একটি চিঠি পাওয়ার কথা ছিল, পাইনি। মাথা নিচু রেখে বললাম, লিখিনি। কেন? চিঠি না পেলে তুমি চলে আসবে বলে। তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল। বানিয়ে বলা, কিন্তু তবু অদ্রির ধুলো মাখা ক্লান্ত মুখে হাসি দেখা গেল। পর মুহূর্তে আবার গম্ভীর হয়ে বলল, মঞ্জু, তুমি এখনো আমাকে জিজ্ঞাসা করনি আমি কিছু খেয়েছি কিনা। খাওনি? অদ্রি মাথা নাড়ল। অন্যমনস্কভাবে সিগারেট টানতে লাগলো। খাওনি কেন? একটানা গাড়ি চালিয়ে এসেছি, কোথাও থামতে ইচ্ছে করছিল না। আমার মনে হচ্ছিল হয় তোমার গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছে, নয়তো তুমি মরে গেছো। আমি হাসতে লাগলাম। বললাম, আচ্ছা পাগল তো, কি করে বুঝবো যে তুমি খেয়ে আসোনি? বুঝলে খুশি হতাম। আমিও তো বুঝতে পারি না। অদ্রি হাসতে লাগলো। আমি রাগ করে বললাম, বাবু নিজের বাসায় না গিয়ে সোজা শ্বশুর বাড়িতে এসে উঠবেন তা কি করে জানি? মঞ্জু, আমার খুব খিদে পেয়েছে। দাঁড়াও, ঠাকুরকে ডাকছি। ঘরে ডিম আছে, মাখন পাউরুটি, পুডিং আছে, মাছ আছে। একটু বসো, 5 মিনিট। আমি ঠাকুরকে ডাকতে যাচ্ছিলাম। অদ্রি ঠোঁট থেকে সিগারেট সরিয়ে বিস্বাদ হাসল। বলল, থাক থাক, ঠাকুর বেয়ারাকে এই দুপুরে কাঁচা ঘুম থেকে তোলার কোনো দরকার নেই। আমি বাসাতেই যাচ্ছি। তুমি ভালো আছো দেখে গেলাম, এখন নিশ্চিন্ত। বলে ও উঠে দাঁড়ালো। মুখে রাগ অভিমান থমথম করছে। একটা মেয়ের কাছ থেকে পুরুষেরা যে কত কিছু চায়। বললাম, বুঝেছি, আমাকে নিজের হাতে করে দিতে হবে, এই তো? উঠতে হবে না, বসো, আমি রান্নাঘরে যাচ্ছি।
ও হাই তুলল, আঙুল মটকালো, তারপর অপরাধীর মতো একটু হেসে বসে পড়ল আবার। ছেলে মানুষের মতো মুখ করে বলল, ওসব ডিম পাউরুটি নয়, আমি ভাত খাবো মঞ্জু। আচ্ছা বাবা, তাই হবে। রান্নাঘরে কোথায় কি আছে আমার জানা নেই। ফ্রিজ খুলে আলমারি হাটকে জিনিসপত্র পেতে আমার অনেক সময় লাগলো। ডাল সেদ্ধ, ভাত, অমলেট আর মাছের ঝোল বেড়ে নিয়ে খাওয়ার ঘরে এসে দেখি অদ্রি টেবিলে মাথা রেখে গভীর ঘুম ঘুমোচ্ছে। নাক ডাকছে ওর। আমি ডাকলাম, ও লাল চোখে তাকালো, তারপর বলল, বাহ, দাঁড়াও, বাথরুম থেকে আসি। ফিরে এসে টেবিলে যখন বসলো, ওর ধুলোটে ভাবটা তখন আর নেই। কালো মিশমিশে চুলের সীমারেখায় ওর মুখের ফর্সা রং সুন্দর দেখাচ্ছে। আজ অফিস করনি? না। কেন? ও মুখ তুলে হাসল, বলল, ওরকম ভুতুড়ে চিঠি পেলে অফিস করা যায়? তার উপর কাল চিঠিই পেলাম না। ওর চোখ অন্যমনস্ক, কি যেন ভাবছে। আমি জানি আমার কথা নয়। আমার দিকে খুব একটা তাকাচ্ছেও না। আমার জন্যই দৌড়ে এলে? অদ্রি একটু ইতস্তত করে বলল, হুম। আর কিছু বললাম না, চুপ করে ওর খাওয়া দেখতে লাগলাম। ও নিজে থেকে আবার বলল, তোমার জন্যই। তবু আরেকটা কারণও আছে মঞ্জু। কয়েকদিন আগে রানুর একটা চিঠি পেয়েছি। ও বড় অশান্তিতে আছে। শ্বাস ফেলে বললাম, শান্তিতে কেই বা আছে? এই তো আমি। ভাবছিলাম কোথায় দুপুরে একটু ভাত ঘুম ঘুমোবো। না, বাড়িতে ডাকাত পড়ল। অদ্রি হাসল, সারা ঘর লণ্ডভণ্ড করে ও তোমার কেমন ঘুম? তোমাকে দেখে মনে হচ্ছিল কোনো পুরুষ এসে তোমার সর্বনাশ করে গেছে। শ্বাস ফেলে বললাম, করেছেই তো। ওটা ছিল সর্বনাশের কাল ঘুম। অদ্রি গম্ভীর মুখে বলল, সর্বনাশ যা করার আমিই করব, আর কেউ না। আচ্ছা, রানুর কথা কি বলছিলে? ওর বর সত্য চাকরি ছেড়ে দিয়েছে। তাতে কি? ব্যাপারটা অত সহজ নয়। ও বলেছে চাকরি করবে না, চাষবাস করবে। কেন? কি জানি, রানু অত কিছু লেখেনি। চাকরি গেলে ও আবার চাকরি পাবে। হাই স্কিল্ড অপারেটররা বসে থাকে না। তাছাড়া আমিও আছি, কিন্তু ও চাকরি করতে চাইছে না অন্য কারণে। ও নাকি বলছে রুরাল ফ্রন্টে রিভলিউশন করবে। সেটা আবার কি? রিভলিউশন কথাটা ও যুগের শ্বাস প্রশ্বাস। ছেলে ছোকরাদের এই বাতাস লাগছে আজকাল। কিন্তু সত্য ছেলে ছোকরা নয়। ওর কেন এই বাতাস লাগলো বুঝতেই পারছি না। তা তুমি এসে কি করবে? রানু আমাকে লিখেছে যেন আমি এসে সত্যকে বোঝাই, কিন্তু আমি জানি তাতে লাভ নেই। এমনিতে সত্য খুব ভালো মানুষ, নিরীহ, শান্ত, কিন্তু অসম্ভব জেদি আর একগুঁয়ে। যা ঠিক করবে তা করবেই। ওর সব কটা ভাই একই রকমের। ছোট জনকে তুমি বোধহয় দেখনি, নেন্টু। একসময় নাম করা বক্সার ছিল। ওর চোখ বড় সাংঘাতিক। ভালো করে চোখে চোখ রাখা যায় না। ও যদি মনে করে কলকাতার 1 নম্বর গুন্ডা হবে, তবে তাই হবে। কেউ আটকাতে পারবে না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, যার যা হতে ইচ্ছে হয় হোক, আমাদের কি? ঠিক, কিন্তু সত্যর কথা না ভেবে যে উপায় নেই। রানু কোথায় যাবে? চিঠি পাওয়ার পর থেকে আমার ভীষণ অস্বস্তি হচ্ছে। চাষবাস তো ভালোই, ক্ষেতের চাল, পুকুরের মাছ, গরুর দুধ, পোষা মুরগি। বলতে বলতে হাসতে লাগলাম। অদ্রি মাথা নাড়ল। শহরে বসে সবাই ওরকম ভাবে, কিন্তু এ দেশে চাষবাস কিরকম আনসার্টেন তা জানো? তুমি যেন কত জানো। অদ্রি আমার দিকে স্থিরভাবে তাকিয়ে রইল একটুক্ষণ, তারপর ক্ষীণ হেসে বলল, আমি কিছুটা জানি মঞ্জু, কিন্তু তুমি একেবারেই জানো না। দুর্গাপুর থেকে গাড়ি চালিয়ে আসার সময় দেখলাম হাজার হাজার মানুষ কাতার দিয়ে চলেছে। মাথায় পোটলা, তোরঙ্গ, বাক্স, কোলে ছেলে। কিন্তু যাচ্ছে দুর্গাপুর, আসানসোলের দিকে। কিছু আসছে বর্ধমান, কলকাতায়। গ্রাম খালি করে শহরে যাচ্ছে। শহরে যদি কাজকর্ম পায় ভালো, না পেলে ভিক্ষে করবে। কেন যাচ্ছে? অদ্রি হাসল। বললাম তো তুমি কিছুই খবর রাখো না। দেখছো না বর্ষাকাল শেষ হয়ে এলো, তবু এবছর 1 ফোঁটা বৃষ্টি হয়নি। ক্ষেত জ্বলে গেছে,
খাওয়ার জল শুকিয়ে গেছে, কলেরা লাগছে। আর কয়েকদিন পরেই দেখবে শহর ভরে গেছে ভিখিরিতে। অদ্রি একটু চুপ করে থেকে বলল, ভীষণ গরম আর চড়া রোদের মধ্যে খালি পায়ে বুড়ো বাচ্চা সব মাইলের পর মাইল হেঁটে চলেছে। কোথায় যাচ্ছে, সেখানে কি হবে তার কিছুই ঠিক নেই। আর আমি তোমার চিঠি পাইনি বলে 60-70 মাইল স্পিডে গাড়ি চালিয়ে আসছি। এত খারাপ লাগছিল ব্যাপারটা ভাবতে। ওদের মধ্যে যারা একটু সাহসী তারা খালি গাড়ি দেখে হাত তুলে থামাতে বলছিল, চেঁচিয়ে বলছিল, আমাদের পৌঁছে দিন বাবু, দয়া করুন। তুমি গাড়ি থামালে? পাগল, আমার ছোট্ট একটু গাড়ি, আর ওরা হাজার হাজার, কতজনকে পৌঁছে দেব? ভাবলাম ওদের এক যাত্রা, কারো কারো পৃথক ফল হয়ে লাভ কি? বাচ্চাদের কিংবা মেয়েদের কয়েকজনকে তো নেওয়া যেত, কিচ্ছু করলে না। অদ্রি, তুমি বড়ই নিষ্ঠুর। অদ্রি মিটিমিটি হাসতে লাগলো, তারপর গম্ভীর হয়ে বলল, ভাবি স্বামীকে নিষ্ঠুর বলে ভাববার মধ্যে কষ্ট আছে, কিন্তু কষ্ট পেও না মঞ্জু, আমার গাড়ি থেমেছিল। সত্যি সত্যি। দুটো বুড়ো, 4টে মেয়ে লোক, গোটা 10 বাচ্চা, 3জন বুড়ি, জনা 2 জোয়ান। এ ওর কোলে, সে তার ঘাড়ে বসে এলো। লাগেজ বুটেও একজোড়া স্বামী আর স্ত্রী, তাদের কোলের বাচ্চা ছিল। সবাই ঠিকমতো কলকাতায় পৌঁছেছে। আমি তাদের হাওড়া স্টেশনে ডালহৌসি আর এসপ্ল্যানেডে ছেড়ে দিয়ে এসেছি। সেই জন্যই এত দেরি হলো, নইলে অনেক আগে পৌঁছতে পারতাম। অদ্রির প্রতি মমতায় আমার চোখ ছলছলিয়ে আসে। কি ভালো তুমি অদ্রি, খুব ভালো তুমি। অদ্রি হাসছিল, বলল, তাই বলছিলাম চাষবাসের ব্যাপারটা খুব আনসার্টেন। এরপর অসময়ে বৃষ্টি নামবে, এক নাগাড়ে বৃষ্টি হবে, বন্যা হবে। আমাদের দেশে বাঁধের জলেও বন্যা হয়, রেল লাইন পাতলেও তাতে জল আটকে বন্যা হয়। মানুষ গাছে উঠে সাপের সঙ্গে বসে থাকে, ঘরদোর ভেসে যায়, বউ বাচ্চা মরে। জল নামলে আবার গ্রাম ছেড়ে শহরের দিকে চলতে থাকে। ভিখিরিতে ভরে যায় শহর। তবু সত্য, গ্রামে যেতে চাইছে, বিপ্লব করবে। আমি চুপ করে রইলাম। অদ্রি শ্বাস ছেড়ে বলল, গায়ের মানুষ এখন বাইরের লোক পছন্দ করে না, সন্দেহ করে। তাছাড়া জমির স্বার্থ আর দখল বড় সাংঘাতিক জিনিস। একটু বেচাল দেখলেই মানুষে মানুষে খুন হয়, কারণ জমি ছাড়া তাদের আর কিছুই নেই। সে জমিও কখনো খড়িয়ে যায়, কখনো ভাসে, ওরা মরিয়া হয়ে ওঠে। সেখানে শুধু চাষবাস নয়, বিপ্লব করতে যাবে সত্য। তার মানে খুব শিগগিরই ও খুন হবে, খুব শিগগিরই। আধ খাওয়া ভাত ফেলে অদ্রি উঠল। আমি ওকে খাওয়ার জন্য জোর করলাম না। আজিয়ে এসে মুখ মুছতে মুছতে অদ্রি বলল, যাবে মঞ্জু? চলো না, রানুকে দেখে আসবে। অসখী রানুকে দেখতে ইচ্ছে করছিল আমার, অনেক কাল দেখিনি। বললাম, যাব। রোদ চশমা পরে গাড়ির ভেতর বসে আছি, তবু বুঝতে পারছি চারিদিকে রোদের ছুরি ঝলসাচ্ছে, ঝাপটা লাগছে গরম বাতাসের। যত দূর দেখা যায় আকাশ মেঘহীন, খরা, বড় খরা। পৃথিবী জ্বলে যাচ্ছে, তবু আমার তেমন কিছু খারাপ লাগছে না। অদ্রিকে বড় ভালো লাগছে আজ, খুব ভালো লাগছে। হয়তো শিগগিরই একদিন অদ্রিকে আমি কিশোরী মেয়ের মতো ভালোবাসতে পারবো। অদ্রি কথা বলছিল না, দাঁতে দাঁত চেপে সামনের দিকে উগ্র চোখে চেয়ে স্টিয়ারিং এর উপর সাপের মতো ঝুঁকে আছে। ওর ভিতরে তীব্র উত্তেজনা, অস্থিরতা। এত জোরে স্টিয়ারিং চেপে ধরে আছে যে আঙুলের ডগাগুলো সাদা দেখাচ্ছে। কেন জানি না, পুরুষের এই অস্থিরতার প্রচন্ড চেহারাটা আমার ভালো লাগে। কি ভাবছে ও? রানুর বরের কথা, নাকি খরার কথা, কিংবা গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোডে ঘর ছেড়ে পথে বেরোনো মানুষের শাড়ির কথা? যাই বলুক, আমার কথা ভাবছে না, সেই ভালো। কখনো কখনো পুরুষের অমনোযোগিতা মেয়ে মানুষের কাছে বড় সুস্বাদু। এখন যেমন উদাসীন থাকো অদ্রি, এখন আমার দিকে ফিরেও চেও না, আমি ততক্ষণ তোমাকে ভালোবেসে নেই। দুপুরের ফাঁকা রাস্তায় খুব জোরে গাড়ি ছেড়েছিল অদ্রি। ওর সুন্দর উগ্র ভঙ্গিটা চোখ ভরে দেখা হলো না, রাস্তা ফুরিয়ে গেল। গাড়ি থেকে নেমে অদ্রি বলল, নামো মঞ্জু।
আমি ইতস্তত করে বললাম, ওপরে যাব? রানুর শ্বশুর শাশুড়ি কিছু মনে করবেন না তো? বিয়ের আগেই জড়ে যাচ্ছি। অদ্রি ক্লিষ্টভাবে একটু হাসলো। অত ভাবার সময় নেই, তুমি এসো। একা আমি সব ট্যাকল করতে পারবো না। আমি নামলাম। দরজা খুলল রানুই। বড় রোগা হয়ে গেছে, দু চোখের কোলে জলের দাগ। দিশেহারাভাবে আমাদের দেখল। দাদা, মঞ্জু, আয় ভেতরে আয় তোরা। সত্য কোথায়? ঘরের ভেতরে ঢুকেই রানু ফিরে অদ্রির দিকে। ঠোঁট কাঁপছে। ও নেই। মানে? 3 দিন ধরে নেই। কোথায় আছে জানি না। সে কি? রানু মাথা নাড়ল। 3-4 দিন আগে নেন্টু কোথা থেকে কিছু টাকা এনে ওর হাতে দিয়েছিল, সংসার খরচের জন্য। টাকা পেয়ে রাতে নেশা করে এলো। খুব বকলাম। সকালে উঠে কোথায় চলে গেছে? উত্তেজিতভাবে অদ্রি বলল, পুলিশে খবর দিয়েছিস? দিয়েছিলাম, জানতে পারলাম পুলিশও ওকে খুঁজছে। কেন? ওয়ারেন্ট আছে, কারখানা থেকে ওর নামে ডায়েরি করেছে। পরশু বাড়ি সার্চ করলো পুলিশ। কিছু পেয়েছে? রানু মাথা নাড়ল। না, নেন্টুকে ধরে নিয়ে গেছে। কেন? সার্চ করার সময় একজন পুলিশ জুতো পায়ে বাবার পুজোর ঘরে ঢুকেছিল। নেন্টু জুতো পায়ে ঢুকতে বারণ করেছিল। অদ্রি চুপ করে দাঁড়িয়ে রইল। আমিও চুপ। কেবল চৌকির বিছানা থেকে ঘুম ভেঙে 2-3 বছরের ছেলেটা মাথা তুলে ঘুম চোখে একবার ডাকলো, মা। তারপরে আবার বালিশে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। রানু একবার অদ্রির দিকে একবার আমার দিকে তাকালো। তারপর হঠাৎ আমার কাছে এগিয়ে এসে ভাঙা গলায় বলল, মঞ্জু, কিছু মনে করিস না ভাই, কিছু মনে করিস না। আমি একটু কাঁদবো, একটুখানি। বলতে বলতে ও ছুটে গিয়ে উপর হয়ে পড়ল বিছানায়, কাঁদতে লাগলো। অদ্রি অস্বস্তি বোধ করছিল। কেবল বলল, কি হয়েছে রানু? এই রানু। এগিয়ে গেল রানুর কাছে। ওদের ভাই বোনদের এখন একটু একা থাকা দরকার। আমি বাইরের লোক, সামনের বারান্দায় দরজাটা খোলা। আমি এক পা পা করে বারান্দায় এলাম। কি চড়া রোদ, গরম বাতাসের ঝাপটা বয়ে আসছে। আমি রেলিংয়ে কনুই রেখে দাঁড়িয়ে রইলাম একটু। ভিতর থেকে রানুর কান্নার শব্দ আসছে। আমি আর একটু সরে দাঁড়ালাম। বারান্দার ওই প্রান্তে ওটা কি? দড়ি দিয়ে বাঁধা প্রকাণ্ড একটা বস্তা। কি আছে ওতে? আমি আস্তে আস্তে এগিয়ে গেলাম। হাত দিয়ে দেখি বস্তাটা খুব ভারী। এটা দিয়ে কি হয়? ভারী মজা তো। আমি বস্তাটা ঠেললাম। দেখলাম দুলতে লাগলো অল্প অল্প। থানার হাতায় একটা বেল গাছ, তার তলায় একটুখানি ছায়া। চারপাশে তীব্র রোদ। ছায়াগুলোকে গা ভাঁচিয়ে 3 জনে জড়সড় হয়ে বসি। তাদের মধ্যে একজন আবার কদম সুন্দর রায়। ছাতাটা জীবন সর্বস্বের মতো ধরে আছেন। আমাকে দেখে একটু নড়লেন, আস্তে আস্তে উঠে দাঁড়ালেন। রোদে শুকিয়ে গেছেন বাবা, মুখ চোখ কামড়াভ, অসুস্থ, অসুখী এক পরিবার। দূর থেকে আমাকে স্থির দৃষ্টিতে দেখছিলেন। কাছাকাছি হতে জিজ্ঞাসা করলাম, বাবা, বড়দা? বাবা মাথা নাড়লেন, অর্থাৎ কোনো খবর নেই। কথা না বলে আমরা দুজন আস্তে আস্তে হাঁটতে লাগলাম। বাবা একটু আগে, আমি পেছনে। আমার ভয়ঙ্কর খিদে পেয়েছে। ঠিক দুপুরে জামিন দিল, তাই খেতে দিল না। হাঁটতে আমার একটু কষ্ট হচ্ছিল। কোমরে খুব ব্যথা। কিছু নয়, সেরে যাবে। বড়দা যে কোথায় গেল? বড়দার এখন শত্রু অনেক। আমরা ওকে খুঁজে পাওয়ার আগে তারা যদি ওকে খুঁজে পেয়ে যায়। কি জানি কেন ভাবতে ইচ্ছে করছে না। খিদে পেলে আমার চিন্তাগুলি ঠিক থাকে না। এক গ্লাস জল যদি পাওয়া যেত। থানার গেট ছেড়ে প্রায় 20 গজ নীরবে নতমুখে হাঁটলেন বাবা। তারপর দূরত্বটা নিরাপদ নয় মনে করে ফিরে তাকালেন। তোর হাঁটতে কষ্ট হচ্ছে? না। বাবা চিন্তিত মুখে তাকিয়ে থেকে বললেন, খুব মেরেছে নাকি? তেমন কিছু না, বড়দার খবরটা ওরা চায়। কিছু বলিসনি তো? কি বলবো? দুপুরের ফাঁকা রাস্তা ধু ধু করে জ্বলে যাচ্ছে। বাবা রাস্তার দুদিকে তাকিয়ে বললেন, তোর হাঁটতে কষ্ট হচ্ছে, একটা ট্যাক্সি নেই।
একটুখানি তো, একটুখানি রাস্তা, ট্যাক্সির কি দরকার, হাঁটতে পারবো, তেমন কষ্ট হচ্ছে না। এই রুটে বাস খুব কম, দুপুরবেলাটায় একদম থাকে না। দূরে একটা টিউবওয়েল দেখা যাচ্ছে, তেষ্টা পেয়েছে খুব। কলকাতার বেশিরভাগ টিউবওয়েল সারা বছর খারাপ থাকে, এটাও তাই কিনা কে জানে। বললাম, তুমি একটু দাঁড়াও, জল খেয়ে আসছি। বলে বাবাকে রেখে এগিয়ে যাচ্ছিলাম, পেছনে বাবার চোটের শব্দ সঙ্গে সঙ্গে আসতে লাগলো। যেন বা আমি দামাল শিশু ছেলে তার, হারিয়ে যাব বাবা সেই ভয়ে সঙ্গ ছাড়তে চাইলেন না। বাঁধানো চত্বরটা ভেজা এখনো, কেউ একটু আগে জল নিয়ে গেছে। আমি হাতলটা ধরার আগেই বাবা এসে ধরলেন। খা, আমি পাম্প দিচ্ছি। এক পলক বাব্বাটা চোখাচোখি হলো, তারপর আমি হাঁটু গেড়ে বসে টিউবওয়েলের মুখে আঁজলা পাতলাম। ঠান্ডা সুস্বাদু ধাতুগন্ধি জলে শরীর ভরে গেল। বাবা ক্লিষ্ট একটু হেসে বললেন, আমিও একটু খাই, বহুক্ষণ বসিয়ে রেখেছিল ওরা, বড় তেষ্টা পেয়েছে। হাতলটা চাপ দিতে দিতে বললাম, কি দরকার ছিল, আমি একা ফিরতে পারতাম না? কি জানি, ভাবলাম খুব যদি মারধর করে থাকে তবে একা ফিরতে পারবি না। জামিন কে দিল? বাবা কোনোদিন রুমাল রাখেন না। জল খেয়ে চোখে মুখে জলের ঝাপটা দিয়ে জামার হাতায় মুখ মুছতে মুছতে বললেন, সুধাংশু বাবু। সুধাংশু বাবু? মালার বাবা, উকিল মানুষ, অনেক ঘাতঘোট জানা আছে, নিতুই বন্দোবস্ত করেছে সব। কেস দিয়েছে? বাবা খানিকটা তটস্থ হয়ে বললেন, দেবে বোধ হয়। তারপর একটু ভেবে সান্ত্বনার সুরে বললেন, কোর্টে ওসব ফলস কেস তো টেকে না, সারা বছর ওরকম কত কেস দিচ্ছে পুলিশ। আমি একটু হাসলাম, হাঁটতে লাগলাম। বাবা একটু আগে, আমি পিছনে। বাবা মুখ ঘুরিয়ে বললেন, রোদে হাঁটছিস কেন, ছাতার নিচে আয়। ছাতা জিনিসটা আমি দু চোখে দেখতে পারি না, মাথার ওপরও একটা অস্বস্তি, তবু ছাতার নিচে গেলাম। বাবা বেঁটে, আমি লম্বা, ছাতার শিক মাথায় লাগছিল। আমি হাত বাড়িয়ে নিঃশব্দে ছাতাটা নিয়ে নিলাম। বাবা, থার্ড জেনারেশন সম্পর্কে যেন তুমি কি বলো? বাবা অন্যমনস্কভাবে আমার দিকে তাকালেন। কি বললি? থার্ড জেনারেশন। হো, বলে একটু হাসলেন। মানুষের থার্ড জেনারেশন তার দোষ গুণগুলো পায় না? বাবা শ্বাস ফেললেন একটু জোরে। আমরা সেই থার্ড জেনারেশন। বাবা গম্ভীরভাবে বললেন, বাবা যাই করুন তার স্থির বুদ্ধি ছিল, তিনি বিপদে পড়তেন, কাটিয়েও উঠতে জানতেন। কিন্তু তোরা অস্থির, চঞ্চল, কি করতে যে কি করে ফেলিস। পিছনে বাসের শব্দ হচ্ছিল। বাবা দাঁড়িয়ে বললেন, দেখ তো স্টপটা কোথায়। ওই তো সামনে, দেখা যাচ্ছে, চল দৌড়ো। বাবা আমার হাত ধরে টেনে নিয়ে চললেন। আমরা প্রায় দৌড়াতে লাগলাম। টের পেলাম আমার কোমরের চোটটা খুব সামান্য নয়। দুপুরে ঘুমিয়েছিলাম। ঘুমটা যখন পাতলা হয়ে এসেছে তখন পাশ ফিরতে গিয়ে টের পেলাম আমার মুখের কাছে কার একখানা হাত। আমার কপাল ছুঁয়ে সরে গেল, বালিশের পাশে পড়ে রইল হাতখানা। ঘুম চোখে দেখে চোখ বুজে রইলাম। হয়তো বাবা কিংবা মা, বৌদিও হতে পারে, কিংবা আমার 3 বছরের ভাইঝি টিকুটাই হবে হয়তো। হাতখানা ধরার জন্য হাত বাড়িয়েও ধরলাম না। আধো ঘুমের মধ্যে ভাবছিলাম যদি হাতখানা বড়দার হয়। বড়দার হাত নরম, মায়ের মতো মনর, অল্পেই গলে যায়। ব্যথা পাওয়া আহত নেন্টুর পাশে বড়দাই বসে আছে হয়তো। আমার দুপুরের ঘুমের মধ্যে একসময় ও ফিরে এসেছে বোধ হয়। চোখ খুললাম না, অলস শরীরে বড়দার কথা ভাবছিলাম আধো ঘুমে। হঠাৎ শুনলাম পরিষ্কার মেয়েলি গলায় কে যেন বলল, দি বক্সার ইজ ডেড। ঘুমের আঁশ জড়ানো চোখে চেয়ে দেখি মালা আমার শিয়রে বসে আছে। আস্তে আস্তে উঠে বসলাম, অপরাধীর মতো বললাম, খুব ঘুম পেয়েছিল, লকআপে বড্ড মশা, ঘুম হতো না। মালা হাসছিল, সেই গজদন্ত, গালে টোল। আবার বলল, দি বক্সার ইজ ডেড। হাসলাম, মাথা নেড়ে বললাম, ঠিক। মালা কথা বলল না।
অল্প অল্প করে ও আবার উদাস হয়ে যাচ্ছিল। বলল, ঘুম তো আমারও হয় না। কেন? আমার লকআপেও বড্ড মশা। কি বলছো? মালা থিরথিরে হাসি হাসল। আমি যে লকআপে আছি সেইখানে। এই সংকেত বুঝতে না পেরে ব্যগ্রভাবে বলি, কিসের মশা মালা? ও উদাস হয়ে বলল, চিন্তার, দুশ্চিন্তার। বলেই উঠে দাঁড়ালো। দরজার কাছে পর্যন্ত চলে গিয়ে ফিরে বলল, তোমাকে দেখতে এসেছিলাম, এসে দেখি ঘুমোচ্ছ। ওভাবে তোমার শিয়রে বসে থাকা আমার ঠিক হয়নি, কিন্তু এসে দেখি ঘুমের মধ্যে খুব ঘামছো তুমি। এ ঘরে ফ্যানও নেই, হাত পাখাও পেলাম না, তাই খবরের কাগজ দিয়ে একটু বাতাস করছিলাম। বলে মালা দরজার ওপারে চলে গেল উদাস ভঙ্গিতে। এক ব্যগ্রতা বুক খামচে ধরল। তাড়াতাড়ি উঠতে যাচ্ছিলাম, মাঝ সিঁড়িতে এখনো মালাকে ধরা যায়। উঠতে গিয়ে হঠাৎ থমকে গেলাম। মনে পড়ল, ছোটদা এই বেশি বয়সে আবার পড়াশোনা করে ল পাশ করেছে। এবছর সে জুডিশিয়ারিতে WBCS পরীক্ষা দিচ্ছে। পড়াশোনা ছেড়েই দিয়েছিল, আবার যে শুরু করেছে তা মালার কিংবা তার মা বাবার তাড়নায় তা আমরা জানি। ছোটদা অনেক স্বপ্ন দেখে, সেই সব স্বপ্ন মালাকে নিয়ে। আমি উঠলাম না, কিন্তু বিকেলে আমি আমার পেট মোটা ভোঁদড়ের মতো চেহারার বস্তাটার সামনে গিয়ে দাঁড়ালাম। হেসে তাকে বললাম, কি মক্কেল, এক হাত হবে নাকি? বিকেলের বাতাসে বস্তাটা একটু একটু দুলছে। সেটার পেটে সুন্দর একটা জ্যাব করলাম আমি। কোমরের ব্যথাটা খচ করে উঠল। কিছু না, সেরে যাবে। একটু পিছিয়ে এলাম, আর একটা জ্যাব। বস্তাটা দুলে গেল। হেসে বললাম, কেমন, এখনো ঠিক আছি না? বস্তাটা দুলল এবং দুলতে লাগলো। লহরায় তবলায় যেমন আঙুল চলে, তেমনি আমার অবিরল ঘুষি তার উপর দিয়ে ঝড়ের মতো বয়ে যেতে লাগলো। এতক্ষণ আমি পড়ে শোনালাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস বৃষ্টির ঘ্রাণ এর দ্বিতীয় পর্ব। উপন্যাসটির বাকি পর্বগুলো আমরা খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা করব, শোনার আমন্ত্রণ রইল। পরবর্তী পর্বগুলো আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেতে হলে আমাদের সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে রাখুন। অডিও কথনে আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আমাদের গল্প পাঠ আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।